আসসালামু আলাইকুম সবাইকে। নবম দশম শ্রেণীর বিষয়ভিত্তিক অধ্যায় বিশ্লেষণ এটার রসায়নের আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অধ্যায় ২ অর্থাৎ পদার্থের অবস্থা, স্টেটস অফ ম্যাটার। এই পদার্থের অবস্থার একই সাথে থিওরি, একই সাথে সিকিউ, এমসিকিউ ইনক্লুডিং এসকিউ কি পড়বো, কোন টপিকগুলো থেকে মাস্ট পড়তে হবে সেটার সাথে সাথে এটার পুরো প্র্যাকটিস পিডিএফ ইনশাআল্লাহ তুমি ভিডিও শেষে ভিডিও ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে লিঙ্কটা পেয়ে যাবা। তো তোমাকে যে কাজটা করতে হবে, তোমাকে বুঝতে হবে প্রথমত যে এই পুরো চ্যাপ্টারটা শেষ করতে আমাদেরকে কোন আউটলাইনটা, কোন ফ্লো চার্টটা ফলো করতে হবে এবং এর পাশাপাশি আমি কোথা থেকে প্র্যাকটিস করব এবং আমি যখন তোমাকে যে টাইপগুলা বা টপিকগুলা বলে দিচ্ছি, খুব ভালো হয় যদি আমি তোমাকে এটা একাডেমিক্যালি পড়ায় দিতাম, যেটা তুমি একাডেমিকে পড়ছো। এখন বর্তমানে তুমি একাডেমিক পড়ার আগে এটা দেখতে পারো, বিশেষ করে যেটা আমাদের 28 ব্যাচের মানুষজন আছে তারা, যেহেতু তারা একাডেমিকে আছে। 27 ব্যাচের মানুষজন যারা আছে তাদের কিন্তু এখন রিভিশনের টাইম। তারা যদি চিন্তা করে এখন আমাকে এই টপিকটা বা এই চ্যাপ্টারটা একেবারে পড়া হয় নাই, কিভাবে পড়তে হবে? তাহলে এই টপিকগুলার আন্ডারে সে যে কাজটা করতে পারে সেটা হচ্ছে আমাদের এলআরবি থেকে রিভিশন ক্লাসগুলো করতে পারে। ইয়েস, তোমাদের রিভিশনের জন্য আমাদের প্রিমিয়াম প্রোগ্রাম লাস্ট শট রিভিশন প্রোগ্রাম, যেটা অলরেডি আমরা রান করতেছি, তুমি ডেসক্রিপশন ও কমেন্ট বক্সে সেটারও লিঙ্ক পেয়ে যাবা। তুমি যদি সেখান থেকে ওই আর 2 ঘন্টা বা 2.5 ঘন্টার কম্প্যাক্ট রিভিশন ক্লাসটা করে ফেলো, যেটা আমারই নেওয়া, ইনশাল্লাহ তোমার এই টপিকগুলো থেকে চলে আসো। আমি তোমাকে দেখাই, এই যে পদার্থের অবস্থা, এই পুরো পিডিএফটা ইনশাল্লাহ তুমি ফ্রিতে পেয়ে যাবা। এই যে টপিকগুলোর কথা আমরা বলবো, যে টপিকগুলো তোমাকে পড়তে হবে, এই টপিকে আর কোনো সিঙ্গেল ইস্যু ইনশাল্লাহ থাকবে না। চলো তাহলে শুরু করা যাক, আমরা আমাদের পিডিএফ বিশ্লেষণ শুরু করি। ওকে, পদার্থের অবস্থা থেকে যদি আমি একেবারে বলি সিকিউ আসার চান্সেসটা কেমন? সিকিউ আসার চান্সেস হচ্ছে ভাই 60%। সিরিয়াসলি 60% মিনস এখান থেকে গ বা ঘয়ে একটা কোয়েশ্চেন আসে, বুঝছো? নর্মালি পুরো সিকিউটা এখান থেকে আসে না, পুরো সিকিউ আসে 3 নাম্বার চ্যাপ্টার থেকে। যেখান থেকে সিকিউ আসে, যেখান থেকে যে কোয়েশ্চেনটা হয়, আমি এটা ডিরেক্ট বলে দেই। তোমাকে শুধু অতিরিক্ত প্রেশার বা মানে অতিরিক্ত প্যারা দেওয়ার কোনো প্রয়োজন আমার কাছে অন্তত লাগে না। তো গ থেকে যেহেতু আসে, তাহলে তোমাকে বুঝতে হবে কোন জায়গা থেকে মেইনলি কোয়েশ্চেন আসে। সো তুমি যদি দেখো তাহলে এখান থেকে কোয়েশ্চেন আসে হচ্ছে লেখচিত্র। কার লেখচিত্র? ওই যে তাপ প্রদানের পরে যে পরিবর্তন, সে পরিবর্তনের যে লেখচিত্রটা, সেখান থেকে কোয়েশ্চেনটা আসে। তো তোমাকে প্রথমে পদার্থটা বুঝতে হবে যে ও কি কঠিন থেকে তরল তারপরে গ্যাস এই স্টেটে যায়, নাকি কঠিন থেকে ডিরেক্ট গ্যাসে যায়। তারা আবার ঊর্ধ্বপাতিত পদার্থ থেকে এমসিকিউ মাস্ট চলে আসছে। ব্যাপন হার নিঃসরণ, ব্যাপন নিঃসরণের পার্থক্য, এগুলা থেকে এসকিউ, ব্যাপন হারের থেকে ম্যাথ, এখানকার যে এমসিকিউ কোয়েশ্চেন এটা মাস্ট চলে আসছে। এই জায়গাগুলো জাস্ট বুঝতে হবে। চলো আমি যদি প্রথম ব্যয় বলি, কঠিন পদার্থের গলন, ঊর্ধ্বপাতন এবং তরল পদার্থের স্ফুটন, এই জায়গা থেকে কোশ্চেন, মানে বেসিক্যালি এটা ওই লেখচিত্রটার কথাই বলতেছে ভাই, বুঝাইতেছে। হ্যাঁ, ধরো এই যে এখান থেকে এখানে কঠিন থেকে প্রথমে তরল হলো, তারপরে এটা কি স্টেটে গেল, কঠিন তরল স্টেটে গেল, তারপরে তরল থেকে গ্যাসে হলো, তারপরে তরল গ্যাস স্টেটে গেল, তারপরে তরল থেকে গ্যাসে গেল, তারপরে গ্যাস হওয়ার পরে তার টেম্পারেচারটা বাড়তে থাকলো। এই জিনিসটা যেন তুমি ব্যাখ্যা করতে পারো প্রপারলি, এবং তোমাকে যদি ওখানে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক দেওয়া থাকে, তাহলে জানো ওই টেম্পারেচার বরাবর তুমি হচ্ছে সেটা মিলায়া ছবিটা বা চিত্রটা ড্র করো। বাট এটা যদি শুধু একটা ঊর্ধ্বপাতিত পদার্থ হতো, তাহলে এই যে কঠিন থেকে সে হচ্ছে যে কঠিন থেকে গ্যাসে আসছে, বুঝছো? তারপর মানে কঠিন থেকে তুমি টেম্পারেচার দিচ্ছ, সে কঠিন থেকে গ্যাসে আসছে, পরে কঠিন গ্যাস একটা স্টেট থাকবে তার, তারপরে সে গ্যাস থেকে আবার চলে যাচ্ছে, ডিরেক্ট চলে যাচ্ছে, আর কোনো চেঞ্জ নাই, গ্যাসীয় পদার্থের তাপমাত্রা বাড়তেই আছে, এমন একটা সিচুয়েশন আসবে তার। ওকে, আচ্ছা। তারপরে কোণার গতিতত্ত্বের সাহায্যে পদার্থের ভৌত অবস্থার ব্যাখ্যা, অর্থাৎ কোণার গতিতত্ত্বের সাহায্যে, মানে কঠিন পদার্থের কোণাগুলা যে সব থেকে বেশি কাছাকাছি থাকে, অর্থাৎ সেখানে আকর্ষণ বলের পরিমাণ সব থেকে বেশি থাকে এবং সেখানে আন্তঃআণবিক দূরত্বটা সব থেকে কম থাকে, এই কথাটা যেন তুমি জানতে পারো বা বুঝতে পারো, এই ব্যাখ্যাটা যেন দিতে পারো। তরল পদার্থে আকর্ষণ বলের পরিমাণ কঠিনের থেকে একটু কম থাকে, কিন্তু দূরত্ব, আন্তঃআণবিক কোণার দূরত্ব একটু বেশি থাকে। গ্যাসীয় পদার্থে আন্তঃআণবিক দূরত্ব সব থেকে বেশি থাকে এবং আকর্ষণ বলের পরিমাণ সব থেকে কম থাকে। এটা দিয়ে যেন তুমি এটা ব্যাখ্যা করতে পারো। এরপরে চলে আসো, তারপরে বলতেছে পদার্থের ভৌত অবস্থা ও তাপের মধ্যে সম্পর্ক, ওই যে লেখচিত্রটা সেটা প্রকৃতিতে সংঘটিত বাস্তব কিছু ঘটনা। ওকে, তারপর গতিতত্ত্বের সাহায্যে ব্যাপন ও নিঃসরণ হার, এই যে ব্যাপন R1/R2 যে সমীকরণগুলো যে আমরা জানি, √M2/M1 ভর দিয়ে যদি বলি, তার ঘনত্ব দিয়ে যদি বলি D2/D1, সময় দিয়ে যদি বলি তাহলে T2/T1, যদি আয়তন দিয়ে বলি তাহলে V1/V2। এই যে পুরো সমীকরণ যেন তুমি পারো। আমি জানি না তুমি এখান থেকে কতদূর পর্যন্ত সমীকরণটা শিখে রাখছো, বাট এটা আছে, আমি নিজে ক্লাসের ভিতরে ব্যাখ্যা করে শিখাইছি। ওকে, এরপরে যদি আমি একটু আগাই সামনের দিকে, তাহলে দেখবা তাপমাত্রা বৃদ্ধিতে ব্যাপন হার যে বৃদ্ধি পায় সেটার পরীক্ষা, এটা ব্যাপন আর নিঃসরণের ভিতরকার পার্থক্য সেটা। এই অংশগুলো শেষ করলেই তুমি দেখবা যে সুন্দর মতন তোমাকে কিছু এমসিকিউ জিনিসপাতি বুঝাই দিচ্ছে। এখানে একটু ছোট্ট করে থিওরিটুকু ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে, এবং এরপরে একটা ছোট্ট কথাও লেখা আছে, পাতন। পাতন বেসিক্যালি জিনিসটা কি? বাষ্পীভবন করা হয়, তারপরে সেটাকে আবার ঘনীভবন করা হয়। ওকে, এটা হচ্ছে পাতন। এটা কি? একটা পৃথকীকরণ প্রক্রিয়া। পৃথকীকরণ
প্রক্রিয়া পাতন, এই জিনিসগুলো আমি হচ্ছে ক্লাসের ভিতরে ইনশাল্লাহ খুব ভালো করে দেখাইছি, বুঝাইছি, রিভিশনেও, আবার 28-এর যে ক্যাপ ব্যাচ সেই ক্যাপের কমপ্লিট একাডেমিক প্রোগ্রামেও। ওকে, আমি যদি এরপরে একটু আগাই, চলে আসতে হবে ডিরেক্ট টপিক 1, এই টপিকের আন্ডারে এমসিকিউ কোশ্চেনে। এমসিকিউ কোশ্চেনগুলো কি? বিশুদ্ধ সালফারের গলনাঙ্ক কত? ভাইয়া এই কোশ্চেনের উত্তর তুমি ডিরেক্ট না জানলে তো উত্তরই করতে পারবা না, এটা তো কোথাও এরকম ভাবে মুখস্থ করার কিছু নাই। আমরা যখন পড়াই তখন সোডিয়াম ক্লোরাইড একটা ম্যাক্স বলে দিই, ভাই এটা 801 ডিগ্রি সেলসিয়াস, এটা মাথায় রাখিস, ঠিক আছে? একটা আয়নিক যৌগের। সালফারেরটা হচ্ছে 115 ডিগ্রি সেলসিয়াস। কোনটির গলনাঙ্ক সব থেকে বেশি? অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, অ্যালুমিনিয়ামের। তারপরে গলনাঙ্ক নির্ণয়ের মাধ্যমে কোন পদার্থের বিশুদ্ধতা জানা যায়? সালফারের। এই যে এই জিনিসগুলো প্র্যাকটিস করা ছাড়া ডিরেক্ট তুমি উত্তর করতে পারবা না। ডিরেক্ট তোমার বইয়ে লাইন, এটা লাইন দেওয়া আছে ডিরেক্ট না, কিভাবে করতে হবে এই প্র্যাকটিসগুলো থেকে শিখতে হবে, জানতে হবে, কারণ এটা বোর্ড কোশ্চেন আসছে, যশোর বোর্ড 23 আসা কোশ্চেন। স্ফুটনের বিপরীত প্রক্রিয়া কোনটি? স্ফুটন করার বিপরীত প্রক্রিয়া ঘনীভবন। ঘনীভবন, দেখো ঘনীভবন। তরল পদার্থ কখন গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হয়? অবশ্যই তাপমাত্রা স্ফুটনাঙ্কে পৌঁছায় গেলে। এরপরে দেখো একটা পদার্থ তাপ প্রদানের লেখচিত্র এমন, এখান কঠিন থেকে তরল হলো, তারপরে তরল কঠিন অবস্থায় গেল, তারপরে সে তরল থেকে তাপমাত্রা বাড়লো, তরল গ্যাস অবস্থায় গেল, তারপরে সে গ্যাসীয় পদার্থ হইলো। এখানে বলতেছে স্ফুটনাঙ্ক 120 ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ স্ফুটনাঙ্ক 120। তরল অবস্থা নেই, অবশ্যই আছে তরল অবস্থা, তরল অবস্থা থাকবে না কেন? তারপরে বলতেছে ইএফ অংশে আন্তঃকণা দূরত্ব সব থেকে বেশি, হ্যাঁ এটাও ঠিক, 1 আর 3 ঠিক। তাহলে 1 আর 3টা আসলে কোথায় ঠিক? ওরা দিছে হচ্ছে 2 আর 3, না 1 আর 3 ঠিক। ভালো করে বুঝো কি বলতেছি, এটা তো কঠিন তরল গ্যাসীয় সব অবস্থায় আছে না? আছে। ওকে, তারপরে মোমবাতির গলনে কি হয়? মোমবাতির গলনে আলো ও তাপ উৎপন্ন হয়। কোনো সময়ের আণবিক শক্তি কমে যায়, হয় অবশ্যই। আণবিক শক্তি কমে যায় কেন? কারণ সে তো কঠিন অবস্থায় ছিল, ওখান থেকে তাকে গ্যাসীয় অবস্থায় পাঠানো হচ্ছে। গ্রিন হাউস গ্যাস তৈরি হয়, গ্রিন হাউস গ্যাসও তৈরি হয়, রাইট? 1 আর 3। ওকে, আণবিক কণাসমূহের আণবিক শক্তি কমে যায়। কঠিন পদার্থ পুনরায় মোম গলার পরে আবার কঠিনই হয়ে যায়, আণবিক শক্তি পরবর্তীতে কমে যাওয়ার আর কোনো কারণ নাই, বুঝছো? আর মোম দহন হয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, ওটারই ভৌত অবস্থা চেঞ্জ হয়, এটা এমন না, এটা রাসায়নিক পরিবর্তন হয়, মানে মোম ছিল হাইড্রোকার্বন আর হয়েছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, টোটালটা তো ডিফারেন্ট। ওকে, তাহলে 1 আর 3 এইরকমভাবে তুমি প্রত্যেকটা এমসিকিউ কমপ্লিট করবা, আগাবা এমসিকিউ। ওই যে ঊর্ধ্বপাতিত পদার্থ কোনটা, কোনটাকে চাপ দিলে ডিরেক্ট হচ্ছে যে তরল অবস্থা ছেড়ে গ্যাসীয় অবস্থায় চলে যায়, সবটা দেওয়া আছে। উদ্বায়ী পদার্থ কোনটা, নিচের কোনটি কর্পূরের সংকেত, ন্যাপথালিনের সংকেত, এমন। আচ্ছা, এখানে তোমার একটা ছোট্ট হোমওয়ার্ক দেই আমি, ছোট্ট একটা বাসার কাজ, নিজেই কইরো এটা। এই যে দেখো, ঊর্ধ্বপাতিত পদার্থ একটা জিনিস, ঊর্ধ্বপাতিত পদার্থ এক জিনিস, হ্যাঁ, আর উদ্বায়ী পদার্থ এক জিনিস, ঠিক আছে? টোটালি দুইটা জিনিস কিন্তু ডিফারেন্ট, সেম জিনিস না। সো বি কেয়ারফুল, তুমি নিজে শিখেও তো একটু শেখার চেষ্টা করো যে এই দুইটা জিনিস কি আসলে একই জিনিস নাকি, ঠিক আছে? ভার্সেস দিয়ে দাও, তাহলে তোমার জন্য যেন উত্তর করতে সহজ হয়। ডান। কঠিনকে তাপ দিলাম, গ্যাস হলো, তাই গ্যাস থেকে তাপ কমাইলাম, কঠিন হলো, এটা কি? ঊর্ধ্বপাতিত যৌগ একটা। ওকে, আচ্ছা নিচে আসো। তারপরে এরকম প্রত্যেকটা এমসিকিউ দেওয়া আছে তোমাকে, অলরেডি এমসিকিউগুলো নিজে প্র্যাকটিস করবা, কারণ এটা যেহেতু আমি সম্পূর্ণ পিডিএফটা তোমাকে অ্যাভেলেবল করেই দিব। ওকে, এরপরে দেখো ভাইয়া, তোমার এখানে পুরো সিকিউ কোশ্চেন দেওয়া 24 সালের একটা। C2H2 থেকে এর সাথে হাইড্রোজেন বিক্রিয়া করতেছে, দিয়ে নিকেলের উপস্থিতিতে এটা আসলে C2H2, মানে এটা হচ্ছে আমাদের ওই যে ইথাইন থেকে ও হবে হচ্ছে মানে ইথাইন থেকে ইথিন হবে এমন। তারপরে সালফারের সাথে বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে। তারপরে জেড, এই অ্যামোনিয়া গ্যাস HCl এর সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করবে। ঘতে বলতেছে এম যৌগের বক্ররেখা খাবার লবণের তাপীয় বক্ররেখা থেকে ভিন্ন। অবশ্যই ভিন্ন, অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে নিশাদল, এটা ঊর্ধ্বপাতিত একটা যৌগ, ওকে কঠিন থেকে ডিরেক্ট গ্যাস চলে যাবে, বাট খাবার লবণ কি কঠিন থেকে প্রথমে তরল যাবে, তরল থেকে গ্যাসে যাবে, বুঝছো? অবশ্যই ডিফারেন্ট। এই যে দেখো, এটা হচ্ছে খাবার লবণের, এটা হচ্ছে কি, এটা হচ্ছে এই নিশাদলের। কাজ করলেই তুমি পারবা। এখানে দেখো আয়োডিন সলিড আছে, আয়োডিন গ্যাস তাপ দেওয়ার পরিবর্তনের মাধ্যমে। সালফার সলিড থেকে সালফার লিকুইড, N2O2 থেকে নাইট্রোজেন অক্সাইড। তারপরে এখানে তোমাকে কোশ্চেনের ভিতরে যেটা বলতেছে, স্ফুরণ কাকে বলে, তাপ প্রয়োগ করলে তরলকে গ্যাসে রূপান্তর করার প্রক্রিয়াকে স্ফুরণ বলে। মানে কোশ্চেন দেওয়া, সেটার উত্তর দেওয়া। তারপরে টাইপ 2 এর ভিতরে গেলা, কোণার গতিতত্ত্বের সাহায্যে পদার্থের ভৌত অবস্থা ব্যাখ্যা। এখান থেকে তোমাকে সবগুলো এমসিকিউ দেওয়া আছে, সেই এমসিকিউগুলো তুমি প্র্যাকটিস করবা, প্র্যাকটিসে নিয়ে আসবা, উত্তর দেওয়া কিন্তু এই পাশে। এখানে উত্তর দাগানো নাই মানে উত্তর নাই এমন কিন্তু না, উত্তর দেওয়া আছে, উত্তরগুলো এখান থেকে করবা। ওকে, তারপরে আবার একটা উদ্দীপক সহ কোশ্চেন দেওয়া, এরপরে আবার সিকিউ পার্ট দেওয়া। এ পদার্থের একটা পদার্থ এ, এর গলনাঙ্ক 45, স্ফুরণাঙ্ক 95। তাহলে এটা যদি আমাকে লেখচিত্র ড্র করতে হয়, আমি পারবো না। এখানে বলতেছে কি, দুটি তাপমাত্রাতে পদার্থের অবস্থান পরিবর্তন গতিতত্ত্বের আলোকে বিশ্লেষণ করো। অবশ্যই গতিতত্ত্বের আলোকে যদি করি, তাহলে গলনাঙ্ক 45 ডিগ্রি সেলসিয়াসে ওর
গতির অবস্থা কি হয়? বৃদ্ধি পায়। তার আন্তঃআণবিক দূরত্ব কি পায়? আন্তঃআণবিক দূরত্ব বৃদ্ধি পায়। আর আন্তঃআণবিক আকর্ষণ বল বা আন্তঃআণবিক আকর্ষণ শক্তি যেটা, সেটা কি পায়? হ্রাস পায়। আবার 95 ডিগ্রি সেলসিয়াস যখন আসে তখন গতির অবস্থা সর্বোচ্চ বৃদ্ধি পায়, কারণ তখন সে বায়বীয় বা গ্যাসীয় অবস্থায় চলে আসে। আন্তঃআণবিক দূরত্ব সব থেকে বেশি বেড়ে যায়, আবার আন্তঃআণবিক আকর্ষণ শক্তি তখন সব থেকে বেশি কমে যায়। রাইট? এই জিনিস। আচ্ছা, একটা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক যথাক্রমে দেওয়া, সেম কোয়েশ্চেন। প্রথম ও শেষ বিন্দুতে বিন্দুসমূহের মধ্যকার গতিশক্তির তুলনা বিশ্লেষণ করো। ডান, সেম কোয়েশ্চেনই না? আবার হচ্ছে তাদের বক্ররেখা দেওয়া আছে, যে কঠিন, তরল, গ্যাস প্রত্যেকটা স্টেটই দেওয়া আছে। এ ও এফ বিন্দুর আন্তঃআণবিক শক্তি, আন্তঃকোণা গতি শক্তি তুলনামূলক আলোচনা করতে হবে। দেখো, এ যখন সে কঠিন আছে, এফ যখন সে গ্যাসীয় অবস্থায় আছে, তাহলে এইখানে তার আন্তঃকোণা আকর্ষণ বল সব থেকে বেশি এতে, আন্তঃকোণা দূরত্ব সব থেকে কম এতে। আন্তঃকোণা আকর্ষণ বল সব থেকে কম কোথায় বলতো? এফে। আর আন্তঃকোণার দূরত্বটা সব থেকে বেশি কোথায় বলতো? এফে, গ্যাসীয় অবস্থায়। তারপরে দেখো পদার্থের ভৌত অবস্থার সাথে তাপের সম্পর্ক, এটা নিয়ে এমসিকিউ দেওয়া, উত্তর দেওয়া, করবা প্র্যাকটিস। প্রকৃতিতে সংঘটিত বাস্তব ঘটনা, মোমকে তাপ দেওয়া, মোমকে পুরানো, এখানে রাসায়নিক পরিবর্তন, ভৌত পরিবর্তন দুইটাই হয়, সেই রিলেটেড। গুণিতত্ত্বের সাহায্যে ব্যাপন নিঃসরণ, এই যে ব্যাপন নিঃসরণ সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা, এখান থেকে কোয়েশ্চেনারিজ হয় কোনটির ব্যাপন হার কম বেশি। তো এই কোয়েশ্চেনের যে উত্তর, আণবিক ভর দিয়ে উত্তর চিন্তা করবা। যার মানে আণবিক ভরের সাথে এই ব্যাপন হারের সম্পর্কটা হচ্ছে তার ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক, অর্থাৎ যার ভর বেশি তার ব্যাপন হার কম, যার ভর কম তার ব্যাপন হারটা বেশি। সিম্পল। ধরো একটা সিম্পল কোয়েশ্চেন বলতেছি, কোনটির ব্যাপন হার কম, তাহলে আমাকে খুঁজতে হবে কার ভর বেশি। নাইট্রোজেনের ভর কত? 28, কার্বন ডাইঅক্সাইডের কত? 44, অক্সিজেনের কত? 32, HCl এর কত? 36.5। তাহলে সেই অনুযায়ী চিন্তা করতে গেলে সব থেকে বেশি পাই কি? ভর বেশি কার? কার্বন ডাইঅক্সাইডের, তাহলে তার ব্যাপন হার কম। খ, রাইট অ্যান্সার খ। বুঝছো? তো এরকম ভাবে তুমি প্রত্যেকটা প্র্যাকটিস করবা। আবার সিকিউ পার্ট দাও, এটা অলরেডি সিকিউ আমরা করছিলাম। এটার গতে দেওয়া কি? এক্স ওয়াই জেড গ্যাসের ব্যাপন হার ব্যাখ্যা করো। এক্স মানে কি? C2H4, তাহলে ওর ভরটা কত? 24 আর 4 28 গ্রাম। তারপরে ওয়াই এর কথা যদি আমরা চিন্তা করি, সালফার ডাইঅক্সাইড গ্যাসের ভর সব থেকে বেশি 64। তারপরে জেড এর ভরটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস, মানে 17 গ্রাম। তাহলে এখানে সব থেকে বেশি ব্যাপন হার হবে হচ্ছে অ্যামোনিয়ার। তারপর মানে জেডের ব্যাপন হার সব থেকে বেশি, তার ভর সব থেকে কম যেহেতু 17। তারপরে হবে হচ্ছে এই যে যেটা ইথিন গ্যাস, সেটা হচ্ছে 28 গ্রাম। তারপরে তার মধ্যম, আর সব থেকে কম ব্যাপন হার হবে হচ্ছে সালফার ডাইঅক্সাইডের, যার ভর হচ্ছে 64। বুঝছো? এই যে দেখো এখানে এটার উত্তর দেওয়া 28, 64, 17। তার মানে সব থেকে বেশি কার ব্যাপন হার? হচ্ছে অ্যামোনিয়ার, তারপরে হচ্ছে ইথিন গ্যাসের, তারপরে সালফার ডাইঅক্সাইডের। বোঝা যাচ্ছে কিভাবে পড়তে হবে। এটার সিকিউ পোর্শন সেটাও দেওয়া আছে, যে সিকিউ ভাই এরকম ভাবে কমপ্লিট করবা। এখানে যেটার কোশ্চেন বলতেছে এগেন চলে আসো, তারপরে আবার কোশ্চেন দেওয়া আছে, আবার সিকিউ। এটা বরিশাল বোর্ড 22-এর কোশ্চেন। বেলুনের ভিতরে কি আছে না আছে প্রত্যেকটার পিডিএফ তোমাকে প্রোভাইড করা হবে, তুমি এটা পড়বা, এটা শিখবা। ওকে, এই সিকিউ পর্যন্ত কমপ্লিট করার পরে তারপরে চলে আসবে আরেকটা সেকশন, সেটা হচ্ছে তোমার জন্য এসকিউ, শর্ট কোয়েশ্চেন। এটাও তো গুরুত্বপূর্ণ। এই এসকিউ কোয়েশ্চেনগুলোকে কমপ্লিট করতে হবে তোমার। নিঃসরণ ও ব্যাপন দুটি ভিন্ন প্রক্রিয়া, এই দুজনের ভিতরে পার্থক্য। বডি স্প্রেতে ব্যাপন বা নিঃসরণ কোনটি আগে ঘটে? বডি স্প্রেতে প্রথমে ঘটবে নিঃসরণ, তারপরে ঘটবে ব্যাপন। মানে তুমি যখন প্রেস করলাই, যে বের হলো, সরু ছিদ্র পথে উচ্চচাপের স্থান থেকে নিম্নচাপে আসলো, চাপ প্রয়োগ করা অবস্থায় ছিল সে এখানে ভেতরে বোতলের মধ্যে, তাহলে ওটা কি হলো? প্রথমে নিঃসরণ হওয়ার পরে ওই পাশে তুমি স্প্রে করছো, এই পাশে তুমি ঘ্রাণ পাচ্ছ, এটা হচ্ছে ব্যাপন। ওখান থেকে স্বতঃস্ফূর্তভাবে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে আসলো। তাহলে আগে কি ঘটবে? নিঃসরণ, তারপরে কি ঘটবে? ব্যাপন। এমন ব্যাপন একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, ব্যাখ্যা করো। এমন কার্বন ডাইঅক্সাইড একটি ঊর্ধ্বপাতিত পদার্থ, সেটা দেখাতে হবে। কার্বন ডাইঅক্সাইড কিন্তু শুধু কার্বন ডাইঅক্সাইড না, কঠিন কার্বন ডাইঅক্সাইড যেটাকে ড্রাই আইস বলা হয়, সেটা একটা ঊর্ধ্বপাতিত পদার্থ। ওকে, তারপরে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের একটা ঊর্ধ্বপাতিত পদার্থ। কিভাবে ব্যাখ্যা করতে হবে? কারণ এখানে তাপ দিলে এটা কঠিন থেকে সরাসরি কিসে পরিণত হয়? তরলে পরিণত হয়, সেজন্য সেটা একটা ঊর্ধ্বপাতিত পদার্থ। নিশাদলকে কেন বলা হয়? তারপরে আবার 75 প্রমাণ উপযোগী যে কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনগুলো ডিরেক্ট দেওয়া, এটা তোমাকে প্র্যাকটিস করতে হবে। এটার উত্তর দেওয়াও আছে, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখবা তুমি উত্তর দেয়া নাই, সেটা তোমাকে নিজেকে প্র্যাকটিস করতে হবে। ওকে, এটা ওভারঅল পুরো চ্যাপ্টার থেকে। তারপরে কিছু সিকিউ কোয়েশ্চেন দেওয়া আছে, যেটার উত্তর দেওয়া নেই, এটা তুমি নিজে প্র্যাকটিস করবা। এই যে দেখো সিকিউ কোয়েশ্চেনগুলো এখানে, এগুলো বিশেষ করে কলেজের, শফিউদ্দিন সরকারি একাডেমির গাজীপুরের, হ্যাঁ গাজীপুরের, এই যে দেখছো। তো এই যে এই কোয়েশ্চেনগুলা প্রত্যেকটা দেখবা, এবং এখানে ম্যাক্সিমাম তুমি কোয়েশ্চেন পাবা হচ্ছে ফুললি এই চ্যাপ্টারের উপরে বেস করে, এমন না। যেমন আমি যদি তোমাকে এখানকারই একটা উদাহরণ দেখাই, এটা জৈব রসায়নের একটা কোয়েশ্চেন, মানে চ্যাপ্টার 11, তার সাথে এখানেও যেহেতু আছে মানে আলোচনা, তাই এখানে দিয়ে দিছে। আবার এই যে দেখো কার্বন হাইড্রোজেন, এই বন্ধন শক্তি, এটা কি? চ্যাপ্টার 8-এর একটা কোয়েশ্চেন, বন্ধন শক্তি, ওই চ্যাপ্টারের কোয়েশ্চেন, বাট স্টিল এখানে দিয়ে রাখছে কেন? কারণ ওই তো বুঝছো না যে এটার সাথে কানেক্টেড, যেহেতু দ্যাটস ওয়াই। একটা বা ঘয়ের একটা অংশ দেখতে পাবা, এই যে উল্লেখিত গ্যাস সমূহের ব্যাপন হারের ক্রম লিখো। ব্যাপন হার কই থেকে? 2 নাম্বার চ্যাপ্টার থেকে।
বলে দিয়েছিলাম আমি আগে যে গ বা ঘয়ের একটা অংশ থেকে থাকে কোয়েশ্চেন। এই বাস ডান। এবারে কিছু এসকিউ কোয়েশ্চেন আছে যেটার উত্তর তুমি নিজে বের করবা। এই হলো তোমার টোটাল চ্যাপ্টার 2 এর ফুল ওভারভিউ, যেটা মোর অর লেস তোমার কাছে 15 থেকে 16 মিনিটের ভিতরে মানে ডেলিভার করা হইলো। তোমার কাজ হবে দুইটা। এক, তুমি যদি একাডেমিক্যালি পড়ো তাহলে এই টপিকগুলা যেগুলা দেখানো হয়েছে সেগুলা প্রথমত একাডেমিক যে ক্লাসগুলো রয়েছে সেটা তুমি আমাদের এসএসসি 28 এর কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম অথবা আমাদের যে কোনো কমপ্লিট একাডেমিক প্রোগ্রামের সাথে যুক্ত থাকলে সেখান থেকে করবা। যদি তুমি এসএসসি 27 ব্যাচের মানুষ হয়ে থাকো তাহলে রিভিশন স্ট্যান্ডার্ড ক্লাস করবা এই টপিকগুলার। তারপরে এসে সুন্দর করে এটা প্র্যাকটিস করবা। তোমার হাতে যদি অতটুকু সময় না থেকে থাকে তাহলে এটা ডিরেক্ট একেবারে মানে হজবরলা করে হলেও প্র্যাকটিস করে যাও। ইনশাল্লাহ তুমি এখান থেকে উপকার পাবা। এখান থেকে তুমি কোয়েশ্চেনারিজের মানে উত্তর করতে পারবা। বুঝাইতে পারছি? ওকে। সো পুরো এই চ্যাপ্টার অ্যানালাইসিস সিরিজটা ইনশাল্লাহ তোমাদের অনেক অনেক উপকারে আসবে। তোমাদের যদি পছন্দ হয় জিনিসটা অবভিয়াসলি কমেন্ট করে জানাও, এবং এই যে এই মানে যেই পিডিএফটা প্রোভাইড করা হচ্ছে তোমাদেরকে বা প্র্যাকটিস শিটটা, সেটা তুমি ডেসক্রিপশন বা কমেন্ট বক্সের লিঙ্কে পাবা। সেখানে তুমি আমাদের সকল প্রোগ্রামেরও লিঙ্ক পাবা। যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে চাচ্ছ তারা ডিরেক্ট সেখানকার ইনস্ট্রাকশন ফলো করে যুক্ত হয়ে যাও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।